মেডিকেল কলেজে পরিদর্শনে যে এসেছি সেখানে আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনারা বর্তমান সময়ের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি রাজশাহীতে প্রকাশিত হয়েছে এবং শুধু রাজশাহীতে নয় সেটি সারা বাংলাদেশে যেটি আপনারা অলরেডি জেনেছেন এবং সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে মিজেলসের একটি প্রাদুর্ভাব বর্তমানে দেখা দিয়েছে এবং সে ব্যাপারে রাজশাহীর পরিচালক যিনি আমাদের মাঝে আছেন এখানে ব্রিগেডিয়ার মাসুদ এবং রাজশাহী মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল অধ্যাপক জহুরুল হক তিনিও আমাদের মাঝে এখানে আছেন এবং অন্যান্য চিকিৎসক বৃন্দ এখানে আছেন। তাদের উপস্থিতিতেই তাদেরকে সহই আমি এই রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করতে গিয়েছি। তবে আপনারা জানবেন যে এই যে মিজেলসের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট বর্তমান যে সরকার তারা বলেছেন প্রথম থেকেই যে তারা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তারা প্রিভেনশন করার জন্যই সবচেয়ে বেশি আগ্রহী এবং সেটা প্রথম থেকেই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানেও তারা কিন্তু সে একই কথা বলেছেন যে কিভাবে প্রাথমিক পর্যায়ে একটি রোগকে নির্মূল করা যায় এবং কিভাবে সেটিকে ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে সেই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট সচেতন। এবং আপনারা জানেন যে এই মিজেলসের যে প্রাদুর্ভাব যেটি হয়েছে এটি কিন্তু প্রথম হয়েছে এই বছরের এই বছরে যেটি অনেক দিন যাবৎ এটি আমাদের ডায়াগনোসিস ছিল না এবং আমরা অনেকটাই বলতে পারতাম যে সেটি ইরাডিকেশনও হয়েছিল এবং সেটি কিন্তু আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2024 সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করার জন্য কিন্তু বলা হয়েছিল। তাই এই ভ্যাকসিনেশনের যে সমস্যাটি সেই সমস্যা শুধু সেখানেই নয় এবং আমরা এটিও জানতে পেরেছি যে যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন তারাও কিন্তু দীর্ঘ 1-1.5 বছর যাবতের উপরে তারা আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন করার কারণে কিংবা ট্রান্সপোর্টেশনের করার কারণে অভাবের কারণে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাবগুলি সাধারণত দেখা দেয়। তাই আমি অনুরোধ করব যারা এই ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলোকে সাকসেস করেন সাফল্যমণ্ডিত করেন তারা যেন এই দেশের জনগণের দিকে তাকিয়ে তারা যেন এই ধরনের কর্মকাণ্ডগুলোকে জনগণের যেন দুর্ভোগ না হয় সেদিকে তাদের প্রথম নজর দেওয়া উচিত এবং সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়, কিভাবে দ্রুত ভ্যাকসিনেশন এনে, কারণ আপনারা জানেন যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন, তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজে আমি যে ভিজিটে এসেছি সেখানে দেখতে পেলাম তাদের যে স্বল্প পরিসরে তাদের সীমিত সাহায্যের মাধ্যমে তারা কিন্তু রুগীর পাশে এসে দাঁড়িয়েছেন এবং ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে তাদের যে ডিউটি তাদের যে অতিরিক্ত ডিউটি তাদেরকে পালন করতে হচ্ছে সে ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা তাদের যে সীমিত সামর্থ্য আছেন সেই সামর্থ্যের মধ্যেও তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আপনি এটিও জানবেন যে এখানে যে পেডিয়াট্রিক যে আইসিইউ আছে সেই আইসিইউ আমি দেখতে গিয়েছিলাম এবং পেডিয়াট্রিক আইসিইউতে তারা প্রায় 12 জনকে রেখে তাদের যে পেডিয়াট্রিক্স আইসিইউতে তারা তাদের চিকিৎসাগুলো সম্পন্ন করছেন। এবং আপনি শুধু তাই নয় সারা বাংলাদেশেই যে ইনশাআল্লাহ অন্যান্য যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় এটি 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে।
তাই সেটি যেন না হয় সেই ব্যাপারে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু এটি সম্ভব। যেমন আপনারা পাশে ছিলেন এদেশে এক সময় যখন এসেছিল করোনাকালীন সময়ে, আপনারাই কিন্তু জনগণের পাশে ছিলেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু জনগণ সচেতন হয়েছে এবং তার ফলে বাংলাদেশের যে ক্যাজুয়ালিটির সংখ্যা সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছিল। সুতরাং আপনাদের মাধ্যমেই জনগণকে আমরা সচেতন করতে চাই যেন আপনারা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে এটি জটিল আকারে ধারণ না করে, তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে আক্রান্ত হয়ে যে পরবর্তীতে যে একটি ক্যাজুয়ালিটি মারাত্মক ক্যাজুয়ালিটি হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রথমেই কিন্তু সে যদি আমরা নজর দিতে পারি তাহলে সেটি কিন্তু প্রিভেনশন করা সম্ভব। এখন একটা প্রশ্ন ছিল, টিকার সংকট সমাধান হয়েছে, টিকা কি সারা দেশে পর্যাপ্ত আছে কিনা সেই বিষয়টা দেখেন, টিকা কি সারা দেশে পর্যাপ্ত আছে কিনা সেটি আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে ইপিআই যারা আছেন, যারা ইপিআই নিয়ে কাজ করেন, যারা এক্সপেন্ডেড ইমিউনেশন প্রোগ্রাম নিয়ে কাজ করেন তাদেরকে জানতে পারবেন। তবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে কিংবা তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি যে এইটি তো তাদের এই ধরনের কোনো সংকট এখনো বাংলাদেশে এখনো দেখা যায়নি, তাদের মাধ্যমে এটা জানতে পারে। আপনি দলীয়ভাবে যেহেতু পরিদর্শন করলেন হাসপাতালটা, না, হাসপাতালে কিন্তু মিজেলসের টিকা দেওয়া হয়, যারা মিজেলসে আক্রান্ত হয়ে আসেন তাদেরকে তখন চিকিৎসা করা হয়। প্রশ্নটা হলো যে আপনি যে ডক্টর একটু আগে বললেন যে এটা সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে 15 জন পর্যন্ত, তো এইখানে যে ব্যবস্থাপনা আছে ওয়ার্ডে একবার ঠাসাঠাসি গাদাগাদি অবস্থায়, আমাদের পাশে কিন্তু একটা আইডি হসপিটাল আছে, সেখানে হস্তান্তর করা হচ্ছে না, কি কারণে সংকটটা কোথায়, এবং এই অবস্থা চলতে থাকলে আরো মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, কি পরিস্থিতি আছে? আমি বলছি সেটি বলছি। আপনাদের ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আপনারা দেখতে পাবেন আমি যেখানে ভিজিট করেছি ওখানে কিন্তু একটা ওয়ার্ডের ভিতরে দুটি কর্নার আছে, আপনারা সেটি কিন্তু খেয়াল করেন। বাইরে কিন্তু রোগী আছে, বাইরে যে রোগীগুলো আছে সেখানে কিন্তু মিজেলস রোগী, সন্দেহজনক রোগী নেই। এবং যেটাকে আমরা যেটা পেয়েছি সেটা হলো মিজেলস কর্নারে যেটা আছে, সেই মিজেলস কর্নারে, এবং আপনার যে মিজেলস কর্নার আছে সেই আলাদা ওয়ার্ড কিন্তু করা আছে সেখানে, এবং সেখানে কিন্তু রেখেই মিজেলসের যারা সাসপিশাস রোগী থাকে কিংবা যারা মিজেলসকে কনফার্মেটরি করা যায় তাদেরকে কিন্তু মিজেলস কর্নারে রেখেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে অবশ্যই আপনারা জানেন যে যেখানে এই হাসপাতালের বেড সংখ্যা মাত্র 1200, সেখানে কিন্তু বর্তমানে পরিচালক বলেছেন প্রায় 2700-র মতো রুগী আছে, তাহলে আজকে 2900 রুগী। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে সীমিত সামর্থ্য তার মধ্যে রেখেই আপনাকে সেই চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে পার্শ্ববর্তী একটু খুব দূরে নয়, শিশু হাসপাতালে একটি প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টটি এখনও চালু করা যায়নি। তবে সরকারের অবশ্যই উচিত যে খুব শীঘ্রই সেই শিশু হাসপাতালটিকে কিভাবে জনবল দিয়ে হোক, কিভাবে ম্যান পাওয়ার কিংবা লজিস্টিক সাপ্লাই দিয়ে হোক, খুব দ্রুত সেই শিশু হাসপাতালটিকে চালু করা যায়, কারণ সেখানেও 10 বেডের আইসিইউ পর্যন্ত ব্যবস্থা করা যেতে পারে সেখানে। তাহলে ওই হাসপাতালটিকে কীভাবে দ্রুত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে অবশ্যই সরকার দৃষ্টি আকর্ষণ করবে। দেখেন, আইসিইউ বেডটা কখন প্রয়োজন হয়? আইসিইউ বেড হলো যখন একটা রুগী নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট ভোগে তখন কিন্তু আইসিইউর বেডের প্রয়োজন হয়ে থাকে। এবং বাংলাদেশে কিন্তু শুধু এই রাজশাহীতে নয়, পার্শ্ববর্তী যে জেলাগুলো আছেন কিংবা আপনি যদি ঢাকাতে যান তাহলে কিন্তু আইসিইউর ব্যবস্থা আছে, এবং ঢাকার যে স্পেশালিস্ট হসপিটালগুলো আছে সেখানে পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা আছে। তা আমাদের যে আইসিইউতে আপনি কেন চিন্তা করছেন, আইসিইউতে চিন্তা না করে সেজন্য আমি আপনি বললাম ফার্স্ট আপনাকে নজর দিতে হবে প্রিভেনশনের দিকে। আপনি যদি প্রথমেই ভ্যাকসিনেশনের মাধ্যমে যদি সেটিকে সাকসেস করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পরবর্তীতে আইসিইউর যে জটিলতাগুলো তৈরি হয় সেখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না। সেজন্য আমি মনে করি যে প্রিভেনশনের দিকে আমাদের ফার্স্ট নজর দেওয়া উচিত। প্রিভেনশনের জায়গাটাতে করতে পারি না। আমরা একটু পরিচালক স্যারের কাছ থেকে জানতে চাই। আমরা একটু পরিচালক মহোদয়ের কাছে বক্তব্য নিতে চাই। আপনি তো পরিদর্শন করে আসলেন, দেখছেন যে অনেক সীমাবদ্ধতার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী ম্যানেজমেন্ট করছে। স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলছেন পরিচালককে নিয়ে, এইটা তাহলে অপ্রাসঙ্গিক এবং মানে অযৌক্তিক কিনা? মানে এটা কোনো ভিত্তি আছে কি? স্বাস্থ্যমন্ত্রী যেভাবে দেখেন, পর্যাপ্ত থাকলে কি রোগী বেঁচে যেত কিনা? না, আপনি দেখেন যে স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন, সেটা স্বাস্থ্যমন্ত্রী কি প্রেক্ষাপটে বলেছেন আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে সবসময়। আমরা যখন কথা বলি এখানে যে কথাগুলো বলছি সেটা কিন্তু একটা প্রেক্ষাপট, আমি যে প্রেক্ষাপট এসে পেলাম সেই প্রেক্ষাপট অনুসারে কিন্তু আমি কথা বলছি। তো হয়তো বা এরকম কোনো প্রেক্ষাপট হয়েছিল যখন কিন্তু কোনো মানুষ যখন কথা বলে তখন আবেগতাড়িত হয়ে অনেক কথা বলতে হয় এবং অনেক কথাই বলেন। তো সুতরাং আমি মনে করি যে ক্যাজুয়ালিটি হয়েছে বা যেটি হয়েছে
সেটি এখানকার একটি ব্যাপার। শুধু এখানে নয়, এবং আপনারা জানেন যে আপনাদের পত্রিকার মাধ্যমে জেনে আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশে কিছু ক্যাজুয়ালিটি বিভিন্ন জায়গাতে হয়েছে, এবং এই প্রাদুর্ভাবের এটা কিন্তু শুধু রাজশাহীতে নয়, চাঁপাই নবাবগঞ্জ বলেন, ঢাকা বলেন, এবং এরকম কিন্তু 7টি সেন্টারকে আপনার 7টি অঞ্চলকে আইডেন্টিফাই করা হয়েছে যেখানে মিজেলসের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়েছে। তো সেখানে যে ক্যাজুয়ালিটি যেটা হয়েছে সেই ক্যাজুয়ালিটিটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে সরকার বেশি সচেতন, এবং সেই ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এবং আপনাদের মাধ্যমে আমি এটুকু বলতে চাই যে আজকে আমি এখান থেকে যাওয়ার পরে বা আমি এখান থেকে বসেই হয়তো আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট যারা আছেন এবং সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় আছেন তাদের সাথে, ইভেন আমাদের দলের যে চেয়ারপারসন আছেন তাকে আমি অলরেডি তাকে কীভাবে ইনফর্ম করা যায় সেই ব্যাপারগুলো, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করলে হয়তো এই ব্যাপারটিকে আরও অতীব গুরুত্বের সহিত বিবেচনা করা সম্ভব হবে, সেটি আমরা দেখব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, আইসিইউ নিয়ে আমি কিন্তু আপনাদেরকে কি বলেছি সেটা কিন্তু আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি কেন বলছি আপনি আপনাকে বলেন। আমি বলেছি যে সীমিত সামর্থ্যের মাধ্যমে তারা যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, ডাক্তারদের যে প্রাণপণ চেষ্টা করছেন, সেই ব্যাপারে আমি সন্তোষ প্রকাশ করেছি। আমি কিন্তু একবারও বলিনি যে আপনাদেরকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে সীমিত সামর্থ্যটা কেন। সীমিত সামর্থ্য হলো এই কারণে যে একটি প্রাদুর্ভাব হলে কী হয়, পেশেন্টের সংখ্যাটি অনেক রুগীর সংখ্যা বেড়ে যায়। তখন রুগীর সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই হাসপাতালে কিন্তু একটি চাপ পড়ে। শুধু হাসপাতালে চাপ নয়, এটি আপনি যে প্রাইভেট চেম্বার বা যেখানে যাবেন সেখানে কিন্তু একটি চাপ পড়ে। হাসপাতালটা নিয়ে একটু বলেন, আইডিয়া হাসপাতাল যেটা আছে সেটা সম্পর্কে সেটাতে কেন স্থানান্তর করা হচ্ছে না, সংকটটা কোথায় সেখানে? আমি তো আপনাদেরকে বলছি যে দেখেন, এটি দেখার জন্য মন্ত্রণালয় যেটি করবেন সেটি মন্ত্রণালয় করবেন। এবং মন্ত্রণালয়তে কিন্তু আপনাদেরকে এটুকু জানাই যে আমি যখন ভিজিট করি তখন কিন্তু অলরেডি সরকারের একটি তদন্ত টিম কিন্তু এখানে এসেছেন, এবং 3 সদস্যের একটি টিম এখানে কাজ করছেন, এবং তারা এখান থেকে যে তাদের একটা রিপোর্ট তারা প্রকাশ করবেন, এবং সেই রিপোর্টে কিন্তু তারা বলবেন যে কি সমস্যা হচ্ছে, কেন সংকটটি হচ্ছে, এবং কেন এটি প্রাদুর্ভাব হলো, সেই ব্যাপারেও কিন্তু তারা একটি রিপোর্ট প্রকাশ করবেন। সেই তদন্ত টিমও কিন্তু এখানে কাজ করছে, সুতরাং তাদের পার্টটা তারা বলবেন। আমি যেহেতু আজ দলীয় পার্ট হিসাবে এখানে এসেছি, সেই হিসাবে কিন্তু আমি আমার বক্তব্যটি যেটুকু বলার সেটুকু আমি আপনাদেরকে আমরা একটু পরিচালক স্যারের সাথে পরিচালকের সাথে কথা বলে হবে। হ্যাঁ, please, আপনি please, মতামত আমরা- প্রকাশ করুন। চিত্র জানতে